আসসালামু আলাইকুম। চলে এসেছে এই ড্রামাটির পরবর্তী পর্ব নিয়ে। আগের পর্বে দেখেছিলাম ইমপ্রেস ডগর জিয়াহুর উপর রাগ করে ইউকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। জিয়াহু তার বদমেজাজের জন্য ইমপ্রেসের কাছে ক্ষমা চেয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। সে তার ছেলে ক্রাউন প্রিন্সকে জিজ্ঞেস করে তার পড়াশোনা কেমন চলছে। ক্রাউন প্রিন্স বলে খুবই ভালো। জিয়াহু ইমপ্রেসের প্রশংসা করে বলে আপনার জন্যই আমার ছেলেটা ভালোভাবে মানুষ হচ্ছে। সে ক্রাউন প্রিন্সকে বলে এখন থেকে তোমার যা প্রয়োজন হবে নির্দ্বিধায় আমাকে বলবে। ইমপ্রেস বলেন আমাদের ক্রাউন প্রিন্স খুবই বুদ্ধিমান, তবে তার ঘোর শহরে একটু দুর্বলতা রয়েছে। তাই আমি চাইছি জেনারেল লুর একটি ছোট ছেলে রয়েছে ক্রাউন প্রিন্সের সমবয়সী, তাকে প্রাসাদে নিয়ে আসার জন্য। সে ক্রাউন প্রিন্সের সাথে থাকবে তার পড়ার সঙ্গী হয়ে। জিয়াহু না চাইলেও ইউয়ের জীবন বাঁচাতে সে রাজি হয়ে যায়। এরপর দেখি জেনারেল লু প্রিন্স দুয়ানের কাছে এসে তার ছেলেকে প্রাসাদে যাওয়া থেকে আটকানোর জন্য অনেক অনুরোধ করতে থাকেন। তিনি বলেন আমার 40 বছর বয়সে একটি মাত্র সন্তান যাকে আমি ভীষণ ভালোবাসি। ইমপ্রেস তাকে ছোট প্রিন্সের পড়াশোনার সঙ্গীর নাম করে জিম্মি করতে চাইছেন। প্রিন্স দুয়ান বলেন ছোটবেলা আমিও মহারাজের পড়াশোনার সঙ্গী হয়েছিলাম। এটা যে কতটা যন্ত্রণার সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি আপনাকে কথা দিচ্ছি আমি যেভাবেই হোক আপনার ছেলেকে ফিরিয়ে এনে দেব। জেনারেল লু বলেন যদি আপনি আমার এই উপকারটি করতে পারেন তাহলে আমি আর আমার পরিবার সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এদিকে ইয়েউ জিয়াহুকে বলে আজ তুমি ইমপ্রেস ডগরের সামনে একটা পুরো শো দেখিয়েছ, সবার সামনে যে তুমি আমার জন্য কতটা ভাবো। তারা এখন ভাবছে হয়তো এই ইভিল কনসর্ট কি করে এখন মহারাজের দুর্বলতা হয়ে গিয়েছে। জিয়াহু বলে আমার অ্যাক্টিং কি ভালো ছিল? ইউ বলে ভালো মানে এক কথায় অসাধারণ ছিল। এখন আমি তোমার ঢাল আর দুর্বলতা দুটোই হয়ে গিয়েছি। জিয়াহু মন খারাপ করে বলে তুমি আমার উপর রাগ করোনি তো? আমার জন্যই তো তুমি বিপদে পড়ছিলে। ইউ বলে একদমই না। সে মনে মনে বলে যদি আজ আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও এটাই করতাম। সে ভাবছিল প্রিন্স দুয়ান যে লাইব্রেরিতে তার সাথে দেখা করতে এসেছিল এটা তো সে জিয়াহুকে জানায়নি। সে জিয়াহুকে বলে যদি কোনোদিন সে সময় আসে আমাদের দুজন থেকে যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে। আমি মেয়ে বলে আমাকে বোকা বানিয়ে নিজে বাঁচার চেষ্টা করো না, তাহলে কিন্তু আমিও তাই করব। জিয়াহু বলে যাই হয়ে যাক না কেন আমি কোনোদিন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না। যদি তুমি তোমার জন্য প্রিন্স দুয়ানকে পছন্দ করো তাতেও আমি কিছু বলবো না। আর যদি কাউকেই পছন্দ না করো তাহলে আমি মারা যাওয়ার আগে তোমাকে নিরাপদে প্রাসাদ থেকে দূরে কোথাও পাঠিয়ে দেব। এটা শুনে ইউ অনেক ইমোশনাল হয়ে যায়। সে বলে সেসব তো ফিউচারের কথা, এখন আসো আমরা দুজন এই সুন্দর চাঁদ দেখি। ইউ দেখে আজ সম্পূর্ণ চাঁদ উঠেছে। জিয়াহু বলে কারণ আজ মাসের 15 দিন, পূর্ণিমার রাত। এদিকে প্রিন্স দুয়ান এসেছিল তার প্রেমিকা শিয়ংয়ের সাথে দেখা করতে। সে শিয়ংকে বলে তোমার সাথে কয়েকদিন আমার দেখা হয়নি, তুমি এতটা শুকিয়ে গিয়েছো কেন? তুমি কি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো? শিয়ং আজকে হারেমদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে। সে বলে আমিও দু একবার কনসর্ট ইউকে নানাভাবে বিরক্ত করেছি। দুয়ান বলে চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই সব কিছু খড়ের আড়ালে লুকিয়ে শুনছিল জিয়াহু আর ইউ। জিয়াহু ইউকে বলে এসব শোনার জন্যই কি 1 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি? ইউ বলে গল্প অনুযায়ী তাদের প্রথম ডেটিং হবে পূর্ণিমার রাতে। তারা তো ঘুরে ঘুরে কথা বলছিল। তাদের সাথে ইউ আর জিয়াহু ঘুরে ঘুরে তাদের কথা শোনার চেষ্টা করছিল। শিয়ং ডুয়ানকে জিজ্ঞেস করে সে কেন এতদিন তার সাথে দেখা করেনি। ডুয়ান বলে কারণ আমি আমার রেসিডেন্সের একটি ঝামেলা নিয়ে ব্যস্ত রয়েছি। গ্র্যান্ড টিউটর ওইয়ের ছেলে তার ঘোড়া নিচে পিষে একজনকে মেরে ফেলেছে। সেই লোকের পরিবার আদালতে অভিযোগ করেছে। সে জানে সে এমন এক অপরাধ করেছে যার কোনো ক্ষমা নেই। তাই সে গোপনে তার বাবা ওইকে সবটা জানায়। মিস্টার ওই আমাকে অনেক অনুরোধ করেছেন আমি যেন এই কেস থেকে তার ছেলে জীবন বাঁচাই। শিয়ং বলে গ্র্যান্ড টিউটর ওই তো ইমপ্রেস ডগরের খুব কাছের লোক, তার জন্যই কনসোর্ট ওইকে বিশেষ সুবিধা দেওয়া হয়। দুয়ান বলে শুধু তাই নয়, লবণ ম্যানেজারের সাথে মিলে এই গ্র্যান্ড টিউটর বহু বছর ধরে অবৈধভাবে লবণ উত্তোলন করে টাকার পাহাড় বানিয়েছে। ইউ দেখে জিয়াহুর মাথায় খড় থাকলেও তার পায়ের দিকটা খালি, হাঁটার জন্য তার খড় পিছনে পড়ে গিয়েছে। তাই সে জিয়াহুকে তার সাথে নিয়ে নেয়। শিয়ং দুয়ানকে বলে এখন আপনি কি করতে চান? দুয়ান বলে আমি চাই এই সুযোগে গ্র্যান্ড টিউটর ওইকে রাজ্য থেকে বহিষ্কার করে দিতে, কিন্তু কিভাবে করব আমার কাছে তেমন কোনো প্ল্যান নেই। শিয়ং বলে ঠিক আছে আমি বুদ্ধি দিচ্ছি। একবার লবণের ম্যানেজার গ্র্যান্ড টিউটর ওইকে একটি মূল্যবান লাল পাথর দিয়েছিলেন ঘোষ হিসাবে। এই পাথরটি ছিল মহারাজের।
ওই হয়তো ভেবেছিলেন এটা সাধারণ কোনো পাথর, তাই তিনি তার মেয়ে কনসোর্ট ওইকে সেটা দিয়ে দেন। ডুয়ান বলে, সেটা তুমি কি করে জানলে? শিয়ং বলে, এটাই তো আমার সিক্রেট। আমি আজ রাতেই এই পাথরটি চুরি করব। এরপর বাকিটা এমনিতেই হয়ে যাবে। ডুয়ান তাকে জড়িয়ে ধরে। এসব শুনে জিয়াহু বলে, এই স্টোরি রাইটার নিশ্চয় নরকের ফ্যান, নইলে এমন গল্প কেউ লেখে নাকি? ইউ বলে, এই শিয়ং কি বোকামিটাই করছে। তারা দুজনে আবারও শিয়ংদের কথা শুনতে সামনে হেঁটে যেতে চাইলে দুজন দুজনের পায়ে লেগে পড়ে যায়। দুয়ান তাদের পড়ে যাওয়ার আওয়াজ শুনে বলে, কে ওখানে? সিন এখানেই কাট হয়। এরপর দেখি ইউ আর জিয়াহু খুবই গম্ভীর মুখে প্রাসাদে ফিরছে। কচুকি তাদের ডাকলেও তারা সাড়া না দিয়ে চলে যায়। তাই কচুকির সাথে লোকটি বলে, তারা দুজনেই বাগান থেকে একে অপরের সাথে নিশ্চয়ই লড়াই করে ফিরেছে। কচুকি বলে, বাজে কথা বলবে না। এরপর ইউ বলে, আমি ভাবিনি আমাদের প্ল্যান তাদের আলাদা করে দেবে। জিয়াহু খুশি হয়ে বলে, কিন্তু আমাদের প্ল্যান তো কাজ করেছে। এরপর ফ্ল্যাশব্যাক দেখি, দুয়ান যখন ইউদের পড়ে যাওয়ার শব্দ পেয়ে সে কাউকে খুঁজছিল, তখনই সেখানে হাজির হয় সুইয়াও। আর বেঁচে যায় জিয়াহু আর ইউ। সুইয়াও এখনও তাদের দলে জয়েন না করলেও তাদের এই বিপদে সাহায্য করেছে। তাই তারা দুজন তাদের প্রথম কূটনৈতিক সাকসেস সেলিব্রেট করে। ইউ বলে, যখন গ্র্যান্ড টিউটর ওই জেলে বন্দি থাকবে তখন নিশ্চয়ই শিয়াও তার বাবার কাছে তদন্ত করতে মিস্টার ওই থেকে কোনো ক্লু ঠিক বের করবে, কারা তার বাবাকে ফাঁসিয়েছে। জিয়াহু বলে, তার আগে আমার একবার সুইয়াওয়ের সাথে দেখা করা উচিত। ইউ বলে, এতে সুইয়াও বিপদে পড়তে পারে। প্রিন্স দুয়ান ভীষণ চালাক। জিয়াহু বলে, তাতে কি, আমি সুইয়াওয়ের জন্য জমি বরাদ্দ দিব, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে আর তার বাবার রাষ্ট্রীয় কর্মসূত্রে সকল সুবিধাই পাবে। ইউ বলে, এটা ভালো আইডিয়া। আজ রাতে আমি তোমার সাথে প্রাসাদে থাকতে পারবো না, কারণ আজ রাতেই তো শিয়ং নোবেল কনসার্ট ওই সেই মূল্যবান পাথরটি চুরি করবে। আমাকে দেখতে হবে তো, যদি দর্শক না থাকে তাহলে অভিনেত্রী অভিনয় করবে কার জন্য। পরের দিন সকালে ইউ তার প্যালেসে ব্যায়াম করছিল, তখনই তার সার্ভেন্ট মেই ছুটে এসে জানায় নোবেল কনসার্ট ওইয়ের মূল্যবান পাথরটি হারিয়ে গিয়েছে। কোথাও তা খুঁজে পাওয়া যায়নি। কনকুবাইন জি বলেছে আপনি চুরি করেছেন। ইউ তো মেয়ের কথা শুনছিলই না। তখনই সেখানে ওই আসে তার দাসী নিয়ে। তার দাসীরা পুরো প্যালেস খুঁজেও কিছু পায়নি। তাই ওই বলে, তোমরা কোনো কাজেরই না, আমি নিজেই খুঁজে দেখছি। ইউ বলে, আমিও আপনাকে খুঁজতে সাহায্য করছি। সে সব ড্রয়ার খুলে খুলে দেখাচ্ছিল আর বলছিল, এখানেও নেই, চলুন আরও দেখাচ্ছি। ওই খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। তখন একজন সার্ভেন্ট বলে, ম্যাডাম পাওয়া গিয়েছে। ওই তার সার্ভেন্টদের বলে, এই ইউকে বন্দি করে নিয়ে চলো। তখনই জিয়াহু বলে, কার এত বড় সাহস ইউকে বন্দি করতে চায়। ইউ তো অবাক হয়ে যায়, কারণ এখন তো জিয়াহুর বিচার সবাই থাকার কথা। জিয়াহু তাকে চোখ মেরে বলে, সারপ্রাইজ। ইউ জিয়াহুকে বলে, কনসার্ট ওইকে কিছু বলবেন না, সে তার মূল্যবান জিনিসটি হারিয়ে যাওয়ায় চিন্তিত, তাই আমার উপর রাগ দেখাচ্ছে। ওই বলে, তার কথা বিশ্বাস করবেন না মহারাজ, সে মিথ্যা বলছে। একজন দেখেছে রাতে আমার প্যালেস থেকে ইউকে বের হয়ে আসতে, আমার কাছে প্রমাণ রয়েছে। এরপর তার দাসী সেই বক্সটি এনে দেয়, সেটার ভেতরে একটি খেজুর ছিল। ওই নীল ডাউন হয়ে বসে বলে, এই বক্সে তো একটি মূল্যবান পাথর ছিল, সেটা কি করে এমন হয়ে গিয়েছে? জিয়াহু তার সামনে বসে বলে, আমার প্রিয় হারেমকে তার বাবা গ্র্যান্ড টিউটর কিছু উপহার দিয়েছেন, নিঃসন্দেহে সেটা দামি কিছুই হবে। চলো আমরা দুজনে একসাথে খুঁজে বের করব। ওই তো অবাক হয়ে যায় মহারাজের এত ভালোবাসা দেখে। এদিকে ইমপ্রেস ডগরকে দেখি, তার দাসী তাকে জানায় কনসার্ট ওয়ের একটি গহনা হারিয়ে যাওয়ায় সে কনসার্ট ইউয়ের প্যালেসে সার্চ করতে গিয়েছিল। ইমপ্রেস বলে, একটা গয়নার জন্য এত গোলমাল সৃষ্টি করার কি আছে? দাসীটি বলে, মহারাজ নিজেও এখন তার সাথে গয়নাটি খুঁজতে বের হয়েছেন। এটা শুনে ডগর বলেন, তাহলে তো রহস্যজনক কিছু অবশ্যই রয়েছে এই গয়নাতে। এদিকে শিয়ংয়ের কনসার্ট লিলি এসে জানায় তারা কেউই ইউয়ের প্যালেসে সেই পাথরটি খুঁজে পায়নি। শিয়ং বলে, কেন, তুমি কি কালকে গয়নাটি তার প্যালেসে রেখে আসোনি? লিলি বলে, আমি নিজে একজন লোক দিয়ে কালকে ওর প্যালেসে পাথরটি রেখে এসেছি, জানি না সেটা কোথায় হারিয়ে গেল। সে বলে, কনসার্ট ইউ আপনার জন্য কিছু ফল পাঠিয়েছেন। শিয়ং বক্সটি খুলে দেখে সেখানে ফল নয়, একটি ভাপা পিঠে। শিয়ং পিঠাটি ভেঙে দেখে ভিতরে সেই মূল্যবান লাল পাথরটি। শিয়ং আর তার সার্ভেন্ট দুজনেই তো ভীষণ অবাক হয়ে যায়। শিয়ং বুঝতে পারে ইউ আগে থেকেই জানে যে এই কাজটি সে করেছে, এখন আবার তার কাছে এটা ফেরত পাঠিয়ে দিয়েছে। সে তার সার্ভেন্টকে বলে, সে কি এটা তোমাকে সার্চ করার আগে দিয়েছিল নাকি পরে? লিলি বলে, সব গার্ড চলে যাওয়ার পরে দিয়েছেন। শিয়ং বলে, তার মানে সে আমাকে ফাঁসাতে চায়নি।
তাহলে কি সে সত্যি সত্যি আমার সাথে বন্ধুত্ব করতে চায়? সামান্য একটা টুডি ক্যারেক্টারে এত বুদ্ধি বা আসছে কোথা থেকে? হতে পারে আমি গল্পের কিছু কাহিনী বদলেছি বলে এমনটা হচ্ছে। সে তো অরিজিনাল গল্পের মতো প্রিন্স ডুয়ানের প্রেমে পড়ার সুযোগই পায়নি, তাহলে তো ভিলেনও হওয়ার সুযোগ নেই। কিন্তু সে ভিলেন না হলে এই গল্পের সব থেকে বড় ভিলেন কি আমি? এসব ভেবেই তো সে ভয় পেয়ে যায়। তার সার্ভেন্ট বলে, এখন এই লাল পাথরটি আমরা কি করব? রাতে দেখি শিয়ং আর তার সার্ভেন্ট লুকিয়ে সেই পাথরটি ইমপ্রেস ডগরের পুকুরে ফেলে দেয়। সেটা আবার আড়াল থেকে ইউ দেখে নেয়, মানে সে তো তাদের উপর সারাক্ষণই নজর রাখছিল। পরের দিন জিয়াহু সকল মিনিস্টারদের ডেকে পাঠিয়েছে তার জন্মদিনের ভোজসভার আয়োজনের বিষয়ে কথা বলার জন্য। তখনই কচুকি আসে লাল পাথরটি নিয়ে। সে বলে, নোবেল কনসার্ট ওই রত্ন পাথরটি খুঁজে পাওয়া গিয়েছে। জিয়াহু বলে, এত ছোট একটা সাধারণ পাথরের জন্য এত কিছু? তখনই একজন মিনিস্টার বলে ওঠেন, এটা সাধারণ কোনো পাথর নয় মহারাজ, এটাও অমূল্য রত্ন সারিরা। গত বছর আপনার জন্মদিনে চিয়াং স্টেট থেকে এই পাথর আপনাকে উপহার দেওয়া হয়েছিল। আমার কাছে আপনার জন্মদিনের সকল উপহারের রেকর্ড রয়েছে। আপনি কি এটা কনসার্ট ওইকে উপহার হিসেবে দিয়েছিলেন? জিয়াহু বলে, তাহলে এই পাথরটি আমি আজকে প্রথমবার কেন দেখছি? এর আগে তো দেখিনি। সে গ্র্যান্ড টিউটর ওইকে জিজ্ঞেস করে, আমি কি এটা কনসার্ট ওইকে উপহার হিসেবে দিয়েছিলাম? গ্র্যান্ড টিউটর ওই বলেন, অসম্ভব, এটা আমার মেয়ের কিছুতেই হতে পারে না, হয়তো দেখতে কিছুটা একই রকম। জিয়াহু বলে, তাহলে কনসার্ট ওইকে ডেকে পাঠানো হোক। এদিকে ইমপ্রেসের দাসী তাকে সব জানায়। সে বলে, যদি কনসার্ট ওই বলে এই রত্নটি তারই, তাহলে এটা চুরির দায়ে তাদের পুরো পরিবারকে শাস্তি দেওয়া হতে পারে। এটা শুনে ইমপ্রেস সেখানে যেতে চায়। তখনই তিনি ভাবেন, রত্নটি তো আমার পুকুরে পাওয়া গিয়েছে, আর কোর্টের সবাই জানেন গ্র্যান্ড টিউটর ওই আমার প্রতি কতটা লয়াল। এখন যদি আমি সেখানে যাই তাহলে সবাই বলবে এসবের মাস্টার মাইন্ড আমি। আমার সেখানে যাওয়া উচিত হবে না। ওইকে ডেকে আনার পর জিয়াহু তাকে রত্নটি দেখালে ওই সেটা চিনতে পারে। জিয়াহু বলে, খুব ভালো করে দেখে বলো, কোনো ভুল হয়নি তো চিনতে? ওই বলে, কি করে ভুল হবে? আমার বাবা আমার জন্মদিনে এটি উপহার দিয়েছিলেন আমাকে। এই পাথরে আমার নামও খোদাই করে রাখা হয়েছে। এটা শুনে তো মিস্টার ওই নিজের মেয়ের উপর ভীষণ রেগে যান। সেখানে থাকা আরও একজন মিনিস্টার বলেন, মিস্টার ওই যে প্রতারণা করেছেন এটা প্রমাণিত। ওনার ছেলেও কিছুদিন আগে একজন সাধারণ প্রজাকে ঘোড়ার নিচে পিষে মেরে ফেলেছিলেন। সে অনেক অপরাধ করেছে, আর মিস্টার ওই নিজের ছেলেকে সব অপকর্মের শাস্তি থেকে বাঁচিয়ে রেখেছেন। মিস্টার ওই বলে, কি প্রমাণ আছে তোমার কাছে? তখন লোকটি কিছু অভিযোগের ডিটেলস দেখায়। জিয়াহু বলে, আপনি আমার শ্বশুর হয়েও সন্তুষ্ট নন, এখন আমার সিংহাসন চাইছেন। সে মিস্টার ওইকে রিভিশন কোর্টে নেওয়ার আদেশ দেয়। কনসার্ট ওই আর তার বাবা ক্ষমা চেয়ে ইমপ্রেস ডগরকে ডাকতে বলে। কুচুকি ঘোষণা দেয়, ইমপ্রেস ডগর বয়স্ক মানুষ, বিশ্রাম নিচ্ছেন, তাকে বিরক্ত করা একদমই উচিত নয়। এরপর দেখি ইউ জিয়াহুকে রিভিশন কোর্টে কী কী ডায়লগ দিতে হবে তা প্র্যাকটিস করাচ্ছিল। জিয়াহু বলে, এত ডায়লগ মুখস্থ করা সম্ভব নয়, তবে আমি একজন সিও, আমি খুব ভালো করে জানি ক্লায়েন্টের সাথে ডিল কিভাবে করতে হয়। এটাও আমি সামলে নেব, চিন্তা করো না। ইউ তাকে বলে, রিভিশন কোর্টে বিচারের সময় অবশ্যই সুইয়াউকে সেখানে উপস্থিত থাকতে হবে। জিয়াহু বলে, এই সুইয়াউকি খুব বেশি গুরুত্বপূর্ণ এই গল্পে? ইউ বলে, এই গল্পের লিজেন্ড মিনিস্টার সে, তাকে ছাড়া আমরা কিছুতেই ডুয়ানকে পরাজিত করতে পারবো না। সেই তোমাকে ভালো রাজা হতে সাহায্য করবে। তাছাড়া এত হ্যান্ডসাম আর গুড লুকিং পুরুষটিকে অন্যকে প্রতারণা করছে, সেটা কি দেখতে ভালো লাগছে বলো? এটা শুনে জিয়াহু একটু জেলাস হয়। এরপর দেখি জিয়াহু কারাগারে এসেছে মিস্টার ওইকে জিজ্ঞাসাবাদ করতে। মিস্টার ওই বলে, আমি আপনার কোনো ক্ষতি করতে চাইনি, আমি শুধু আমার ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছি। আর আমার মেয়ে সব থেকে বেশি পছন্দ করে উজ্জ্বল বর্ণের স্টোন গয়না, তাই আমি তাকে এটা দিয়েছিলাম। জিয়াহু বলে, তাহলে আপনি সব আপনার ছেলে মেয়ের জন্য করেছেন? তাহলে আপনাকে মুক্ত করে দিয়ে আমি তাদেরকেই বন্দি করে দিচ্ছি। মিস্টার ওই ক্ষমা চেয়ে বলতে থাকেন, তাদের কোনো দোষ নেই, যা শাস্তি দেওয়ার আমাকেই দিন। আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত হচ্ছে। আপনি নিজেই ভাবুন, হঠাৎ রহস্যজনকভাবে আমার মেয়ের গয়না হারিয়ে যাওয়া, আবার মিস্টার ইউর আমার বিরুদ্ধে প্রমাণসহ উপস্থিত থাকা, এসব দেখে কি সব পরিকল্পিত মনে হচ্ছে না? জিয়াহু হেসে বলে, তার সাথে তো আপনার তেমন কোনো সম্পর্কই নেই, সে কেন আপনাকে ফাঁসাতে চাইবে? তিনি বলেন, কারণ সে প্রিন্স ডুয়ানের লোক। আমার প্রিন্স ডুয়াগরের সাথে ভালো সম্পর্ক থাকায় সে এখন আমাকে মেরে ফেলতে চাইছে। জিয়াহু বলে, আপনি কি জানেন প্রিন্স ডুয়ানের কাউন্সিলরদের মধ্যে থাকা সুইয়াওকে? অবাক হয়ে বলে, সে কি বেঁচে আছে? জিয়াহু বলে, মিনিস্টার সুকে তো আপনিই ফাঁসিয়েছিলেন। ওই বলে, সেসব প্ল্যান তো প্রিন্স ডুয়ানের ছিল। কারাগারের বাইরে থেকে সব শুনছিল সুইয়াও, তার তো ভীষণ রাগ হচ্ছিল। জিয়াহু বলে, আমার ভাই ভীষণ চালাক দেখছি,
সে আপনাকে ব্যবহার করে মিনিস্টার সুকে তার রাস্তা থেকে সরিয়েছে। এখন মিনিস্টার সুর নিজের ছেলেকে ব্যবহার করে আপনাকে সরিয়েছে। এবার বলুন ইমপ্রেস ডগরের সাথে আপনার সম্পর্ক নিয়ে। ওই বুঝতে পারেন আর কিছু গোপন করে লাভ নেই। সে বলে প্রিন্স ডুয়ান আমার যোগ্যতার মূল্যায়ন করেছিলেন। তিনি আমাকে দিয়ে মিনিস্টার সুয়ের বিরুদ্ধে মিথ্যা প্রমাণ তৈরি করে তাকে রাস্তা থেকে সরিয়ে দেন। এদিকে আমার ইমপ্রেস ডগরের সাথে সম্পর্ক ভালো হয়ে ওঠে। আমার জীবন আর কেরিয়ার খুবই ভালো চলতে শুরু করে। জিয়াহু বলে আপনি একমাত্র মিনিস্টার যে ডগর আর ডুয়ান দুজনের সাথেই কাজ করেছেন, কেবলমাত্র আমি রাজাবাদে। ওই বলে আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত, আমাকে শাস্তি দিন। তার আগে আমাকে বলে দিন আপনি এসব কী করে জানতে পেরেছেন। জিয়াহু হেসে বলে আন্দাজ করে। ওই তো বোকা বনে যায়। সে তাকে আন্দাজে প্রশ্ন করলো আর সে বোকার মতো সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এদিকে দুয়ান জানতে পারে সুইয়াও রিভিশন কোর্টে গিয়েছিল, তাও আবার ইম্পেরিয়াল টোকেন নিয়ে। এটা শুনে সে ভীষণ রেগে বলে আমার তো ভয় হচ্ছে সুইয়াও, তোমার জন্য না আমি এই গেমে হেরে যাই। এরপর দেখি সুইয়াও তো খুবই অসুস্থ অবস্থায় জিয়াহুর সাথে দেখা করতে লাইব্রেরিতে এসেছে, কিন্তু গার্ড তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। তাই সে নিচে দাঁড়িয়ে ডাকতে থাকে। ইউ শুনতে পেয়ে মেইকে পাঠিয়ে তাকে উপরে নিয়ে আসে। সে ইউকে বলে আমার মহারাজের সাথে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, ওনাকে একটু ডেকে আনুন। ইউ মেইকে পাঠায় জিয়াহুকে ডাকতে। সে সুইয়াওকে বলে তোমাকে অসুস্থ মনে হচ্ছে, তোমার কি হয়েছে আমাকে বলতে পারো, তুমি এখানে নিরাপদ আছো। সে বলে আমি আমার বাবার পেছনে করা ষড়যন্ত্রের তদন্ত করে জানতে পারি এই সব কিছুর পেছনে প্রিন্স ডুয়ান রয়েছে। তাই আমি বাসায় ফিরে সব প্রমাণ লিপিবদ্ধ করছিলাম। যখন আমি এক কাপ চা খেয়েছিলাম সাথে সাথে আমার ভিতরে জ্বালা পড়া শুরু হয়। আমি বুঝতে পারি আমাকে পয়জন দেওয়া হয়েছে। আমি বহু কষ্টে পিছনের দরজা দিয়ে বের হয়ে সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছি। আমি যদি মরে যাই মহারাজের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার বাবা নির্দোষ, উনি যেন আমার বাবাকে মুক্তি দেন। আমার বাবা সবসময় চেয়েছিলেন মহারাজ যেন একজন ভালো রাজা হন, তিনি সবসময় মহারাজের প্রতি লয়াল ছিলেন। ইউ বলে মহারাজ ইতিমধ্যেই তোমার বাবাকে নির্বাসন থেকে প্রাসাদে নিয়ে এসেছেন, তবে ওনাকে লুকিয়ে রাখা হয়েছে। আর তিনি তোমার ভবিষ্যতের জন্য তোমাকে সম্পত্তি বরাদ্দ দেওয়ার কথা ভেবেছেন। তোমাকে বাঁচতে হবে। সুইয়াও ভীষণ খুশি হয়। ইউ তাকে চিকিৎসকের কাছে নিতে চাইলে সে বলে আমাকে ডুয়ান বাঁচতে দেবে না। লাইব্রেরির বাইরে ডুয়ানের লোকেরা আগুন জ্বালিয়ে দেয়। ইউ সুইয়াওকে নিয়ে পালাতে চায়। তাদের চারদিকে আগুন ছিল। সুইয়াও ইউকে বলে আমি ডুয়ানের বিরুদ্ধে সব প্রমাণ লিপিবদ্ধ করে ডুয়ানের ম্যানশনের পিছনের রান্নাঘরের একটি জানালায় লুকিয়ে রেখেছি। আপনি সেটা খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। আমার আর বেশি সময় নেই। ইউ তো তাকে রেখে যাবে না। সে ইউকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর তার চারপাশে আগুন ছিল। ইউ কান্না করে বলছিল সুইয়াও উঠো, আসল গল্পে তো তোমার মৃত্যু এত দ্রুত হওয়ার কথা ছিল না, এখনো তোমার পুরো জীবন পড়ে রয়েছে, বাঁচার চেষ্টা করো। সুইয়াওয়ের ছোটবেলায় তার বাবার সাথে তার কিছু স্মৃতি মনে পড়ে আর সে সেখানেই মারা যায়। শেষ পর্যন্ত জীবন বাঁচাতে বাধ্য হয়ে সে লাইব্রেরি থেকে বের হয়ে নদীতে ঝাঁপ দেয়। সে নদী থেকে বহু কষ্টে উঠে আসে। ভিতরে থাকা সুইয়াওকে নিয়ে জ্বলতে থাকা লাইব্রেরিটাকে এক নজর দেখে সে সেখান থেকে চলে আসে। প্রাসাদে ওঠার সিঁড়ির পথে তার শিয়ংয়ের সাথে দেখা হয়। সে শিয়ংকে বলে তাকে যেন মহারাজের কাছে নিয়ে যায়। শিয়ং তাকে নিয়ে যেতে নিলে দেখে ইউয়ের শরীর অনেক পুড়ে গিয়েছে, তাকে ধরাও যাচ্ছে না। তাই সে ভিতরে গিয়ে কাউকে নিয়ে আসতে চায়। ইউ কেঁদে বলে আমাকে একা রেখে যেও না। তখনই সেখানে দুয়ান চলে আসে। সে বলে শুনেছি লাইব্রেরিতে আগুন লেগেছে, আমি আমার সৈন্যদের পাঠিয়েছি দ্রুত আগুন নেভাতে। ইউ তো তাকে ভীষণ ভয় পাচ্ছিল। সে ইউয়ের কাছে এসে বলে আপনি সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন। সে ইউকে কুলে তুলে নেয় প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য। শিয়ং বলে এটা প্রয়োজন নেই, সে হেঁটেই যেতে পারবে। দুয়ান বলে এই মুহূর্তে এটাই জরুরি। শিয়ং বলে তাহলে আমিও আপনার সাথে যাব। দুয়ান বলে প্রয়োজন নেই, তুমি গিয়ে রাজবৈদ্যকে ডেকে নিয়ে আসো। ইউ শিয়ংকে ইশারায় বলছিল সে যেন তাকে রেখে না যায়, কিন্তু দুয়ানের জন্য সে বাধ্য হয় চলে যেতে। দুয়ান ইউকে বলে আপনি কি ভয় পাচ্ছেন যে এই সিঁড়ি থেকে যদি আমি আপনাকে নিচে ফেলে দেই? আপনার আমাকে ভয় না পেয়ে মহারাজকে ভয় পাওয়া উচিত। তখনই সেখানে জিয়াহু চলে আসে আর সে বলে তাকে ছেড়ে দাও। ইউ দৌড়ে জিয়াহুর কাছে চলে আসে। এরপর দেখি ইউ ঘুমোচ্ছে। সুইয়াও এর মৃত্যু নিয়ে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাগুলো তার চোখে ভাসছিল। সে খুব ভয় পাচ্ছিল। জিয়াহু বলে ভয় পেও না, আমি আছি। এরপর দেখি লাইব্রেরির পাহারায় থাকা সৈন্যদের জিয়াহু শাস্তি দিয়েছে। ইউ তো ট্রমাতে চলে গিয়েছে, সে একদম চুপচাপ হয়ে গিয়েছে। সে জিয়াহুকে দেখেই কান্না করে তাকে জড়িয়ে ধরে। জিয়াহু বলে যদি কান্না করলে তোমার মন হালকা হয় তাহলে কান্না করে নাও। আমি জানি এসব ডুয়ানের অর্ডারই করা হয়েছে। আমি মিনিস্টার সুকে ডুয়ানের গুপ্তচরের হাত থেকে বাঁচাতে প্রাসাদ থেকে দূরে একটি বাড়িতে রেখেছি। আমি মাঝে মাঝে ওনাকে গিয়ে দেখে আসব। আর লাইব্রেরি থেকে যাদের বাঁচানো যায়নি তাদের ঝলসে যাওয়া দেহ পাওয়া গিয়েছে।
ইউ বলে সুইয়াও কোথায়? জিয়াহু বলে ডাক্তার বলেছেন সে পুড়ে যাওয়ার আগেই পয়জনের জন্য মারা গিয়েছিল, তাই তার খুব একটা কষ্ট হয়নি হয়তো। সে ইউকে স্যুপ খাইয়ে দেয়। ইউ বলে সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া, তিনি আমার সাথে তোমাকেও অন্য দুনিয়া থেকে পাঠিয়েছিলেন, আর নয়তো আমি একা হয়ে যেতাম। জিয়াহু বলে আমি কথা দিয়েছিলাম তোমাকে আঘাত পেতে দেব না, আমি আমার কথা রাখতে পারিনি। এই প্ল্যানের শেষ পর্যন্ত তোমার এখানে থাকা নিরাপদ নয়, আমি তোমাকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ইউয়ের মনে পড়ে সুইয়া বলেছিল সে ইয়ানের বিরুদ্ধে সব প্রমাণ লুকিয়ে রেখেছে। সে বলে আমাদের সেই বইটি খুঁজে পেতে হবে। জিয়াহু হেসে বলে তার মানে তুমি এই প্রাসাদ থেকে দূরে যেতে চাও না? ইউ বলে একদমই না, কিন্তু সেই বইয়ে কি রয়েছে? ইউ বলে প্রমাণ। তবে এখন আমাদের লক্ষ্য হচ্ছে এখানে বেঁচে থাকা। জিয়াহু বলে রাস্তা কঠিন হতে পারে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। এদিকে শিয়ং এসেছে প্রিন্স দুয়ানের সাথে দেখা করতে। দুয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে লর্ড ভীষণ অসুস্থ, তিনি আপনার সাথে এখন দেখা করতে চান না। সেদিন লাইব্রেরিতে আগুন লেগে যাওয়ার পর কনসর্ট ইউ বেঁচে গেলেও লর্ডের অ্যাডভাইজার সুইয়াও সেখানেই মারা যায়। শিয়ং বলে ইউয়ের সাথে সেখানে সুইয়াও ছিল, সেটা লর্ড আমাকে আগে বলেননি কেন? ছেলেটি বলে তিনি ইচ্ছে করে আপনাকে বলেননি, তিনি চান না আপনি কোনো বিপদে পড়ুন। এমনিতেও মহারাজ এখন নিজের সম্পূর্ণ পাওয়ার ব্যবহার করছেন, তিনি লর্ডের পিছনে পড়ে রয়েছেন। আর এই ইভিল কনসর্ট ইউ তো সেদিন লাইব্রেরিতেও ছিল, তা নিয়ে মহারাজ যদি জানতে পারেন লর্ডের অ্যাডভাইজার সুইয়াও সেখানে ছিল, তাহলে তিনি লর্ডকে সন্দেহ করে ঝামেলা করবেন। তা নিয়ে লর্ড চিন্তিত। এই ছেলেটি তো মূলত আগুনটি চালিয়েছিল, এখন কত ইনোসেন্ট সেজে আছে। সিয়ং তাকে একটি চিঠি দেয় দুয়ানকে দেওয়ার জন্য। এদিকে ইমপ্রেসের সার্ভেন্ট এসে তাকে সেদিন আগুন লাগা থেকে শুরু করে সকল আপডেট দিচ্ছিল। সে বলে সেদিন কনসর্ট ইউ লাইব্রেরি 3 তলা থেকে নদীতে ঝাঁপ দিয়েছিল, আর সেখান থেকে প্রিন্স দুয়ান তাকে বাঁচিয়েছিল। ইমপ্রেস বলেন 3 তলা থেকে ঝাঁপ দিয়েছিল, তাহলে তো সে অন্য সব কনসর্টদের থেকে একটু আলাদাই। বেশ অনেকদিন ধরেই মহারাজ কনসর্ট ইউকে আর দেখতেও যাননি। ইউয়ের প্যালেসে নাকি ডাকাতিও হয়েছে। এসব শুনে ইমপ্রেস বলে আমি এসব মিস করে গেলাম, চলো একবার তার প্যালেস থেকে ঘুরে আসা যাক। ইমপ্রেস তো খুবই খুশি মহারাজ ইউয়ের সাথে দেখা করে না তাই। এদিকে দেখি বেশ অনেকদিন পর ইউ আবার আগের মতো সুস্থ হয়ে গিয়েছে। মেরি তাকে বলে মহারাজ অনেকদিন আপনাকে দেখতে আসে না, তাই সব সার্ভেন্টরা আপনাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। তখনই ইমপ্রেস ডৌগর আসে। তিনি ইউকে বলেন আমার তোমার কথা শুনে খুব চিন্তা হচ্ছিল, তাই দেখতে আসলাম। এত অহংকার রেখে কি লাভ বলো? দেখো এই বিপদের সময় মহারাজ তোমার পাশে নেই। রাজারা এমনই হয়, কিছুদিন কনসর্টদের মাথায় তুলে পরে ছুঁড়ে মারেন। তিনি ইউকে অনেক জ্ঞান দিচ্ছিলেন, তার কথা শুনতে শুনতে তো সেখানে থাকা সবারই ঘুম পেয়ে যাচ্ছিল। ইউ শুধু চুপচাপ শুনছিল আর হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছিল। সব কথা বলা শেষ করে ইমপ্রেস ফিরে যাবেন, তখনই সেখানে কচুকি আসে। তা দেখে ইমপ্রেস বলেন তুমি এখানে কি করছো? কচুকি বলে আমি মহারাজের ডিগ্রি নিয়ে এসেছি, তিনি কনসর্ট ইউকে কনসর্ট থেকে নোবেল কনসর্ট ঘোষণা করেছেন। এটা শুনে তো ইমপ্রেস অবাকের চরম পর্যায়ে পৌঁছে যান। এরপর দেখি ইউকে নতুন একটি প্যালেস দেওয়া হয়েছে, সেখানে সব কিছু ইউয়ের পছন্দ মতো সাজানো হয়েছে। ইউ তো ভীষণ খুশি। জিয়াহু তার জন্য বিশেষ ফোর্সও রেখেছে, যারা ছায়ের মতো তার সাথে থেকে তাকে বিপদ থেকে রক্ষা করবে। আর কি তারা ইউয়ের থেকে বেশি জিয়াহুকেই প্রোটেকশন দিচ্ছিল। জিয়াহু বলে কোনো ব্যাপার না, একটু সময় দাও, তারা তোমাকে প্রোটেক্ট করতে শিখে যাবে। এরপর দেখি জিয়াহু ইউকে নিয়ে দোল খাচ্ছিল, পুকুর থেকে মাছ ধরছিল। মোট কথা তারা কিছু রোমান্টিক টাইম স্পেন্ড করছিল, আর তাদের উপর নজর রাখছিল ইমপ্রেস ডগরের গুপ্তচর। এরপর সে সকল আপডেট গিয়ে ইমপ্রেস ডগরের কাছে দেয়। সে বলে ইউ দিনে কিছুটা সময় বাগানে ঘুরে বেড়ায়, ঠিক টাইমে খাবার খায়, 6 ঘন্টা ঘরে দরজা লাগিয়ে ঘুমায়, আর কোনো কাজ করে না। ইমপ্রেস বলে আর কোনো পরিবর্তন লক্ষ্য করেছ? মেয়েটি বলে হ্যাঁ, কনসর্ট ইউয়ের কোমর আগে থেকে মোটা হয়ে গিয়েছে। ইমপ্রেস তার সার্ভেন্টকে বলে কোথা থেকে নিয়ে এসেছো এটাকে, কি সব বলে বেড়াচ্ছে, যাও তোমাকে আর কিছু করতে হবে না। এদিকে ইউ এসে দেখে জিয়াহু বারবিকিউ করার প্রস্তুতি নিচ্ছে। ইউ মন খারাপ করে বলে সকল সার্ভেন্ট আর কচুকিদের সামনে অভিনয় করতে করতে এখন প্রাসাদের বাইরে ঘুরতেও পারি না। জিয়াহু বলে কিন্তু আমি বারবিকিউ বানাচ্ছি, এটা তো অভিনয় নয়। ইউ বলে কিন্তু আমি খাবো না, আমি তো এমনিতেই মোটা হয়ে যাচ্ছি। জিয়াহু হেসে বলে তাহলে এখন কি করবে? ইউ বলে আমি একটা উপায় বের করেছি, কিভাবে আমরা প্রিন্স দুয়ানের চোখ ফাঁকি দিয়ে সুইয়াওয়ের সেই বইটি নিতে পারবো। এরপর দেখি তারা দুজন ছদ্মবেশ নিয়ে বাজারে এসেছে। সেখানে এক ব্যবসায়ী ইভিল কনসর্ট ইউ কিভাবে মহারাজকে নিজের রূপের জালে ফাঁসিয়ে মহারাজের প্রিয় কনসর্ট হয়েছে সবাইকে এসব বলে তার ওয়াইন সেল করছিল, যেটা দেখে তো ইউয়ের ভীষণ হাসি পাচ্ছিল, কারণ সে পুরো রাজ্যে এখন ফেমাস হয়ে গিয়েছে। জিয়াহু বলে আমি আগে কখনো এতটা ফেমাস হইনি। ইউ বলে তুমি এখন আমার জন্যই ফেমাস হয়ে গিয়েছো। জিয়াহু বলে অনেক সময় ধরেই তো হাঁটছি, তুমি কখন ডোয়ানের বাড়িতে গিয়ে সেই বইটি চুরি করবে?
ইউ বলে, তোমাকে কে বললো আমি বইটি চুরি করতে এসেছি? জিয়াহু বলে, তাহলে কি তুমি এখানে ঘুরতে এসেছো? ইউ বলে, আমি এসেছি এখানে একজনের সাথে দেখা করতে, যে অরিজিনাল গল্পের পুরো কাহিনী বদলে দেবে। আর এই ব্যক্তির সাথে তোমার গভীর কানেকশনও রয়েছে। জিয়াহু বলে, আমি তো তাকে চিনি না। ইউ বলে, এটাই স্বাভাবিক, তবে আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি। তার নাম মাস্টার বেইজু। তিনি ছিলেন তোমার মা সম্রাজ্ঞী চিজেনের ছোটবেলার দেহরক্ষী বা বন্ধু। হঠাৎ একদিন চিজেন প্রাসাদে প্রবেশের পর মারা যায়। বেইজু বিশ্বাস করেন চিজেনকে ভিলেনরাই মেরে ফেলেছে, সেজন্য তিনি ঠিক করেন প্রতিশোধ নেবেন। তাই সে সেদিন থেকে মার্শাল প্র্যাকটিস শুরু করে আর মার্শালের জগতের মাস্টার হয়ে ওঠে। এরপর অনেক বছর পর সে ক্যাপিটালে ফিরে আসে তার পুরনো বন্ধুর ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে। জিওহু বলে, কিন্তু সে তো এখনো আসেনি। ইউ বলে, এসেছিল তো, তুমি মরে যাওয়ার পর তোমার মৃতদেহ নিতে। জিওহু বলে, এই আশাটা কি অনেক বেশি লেট নয়? ইউ বলে, সেজন্যই তো, যেহেতু আমি পুরো গল্প জানি তাই আমরা তাকে এখন আগেই ডেকে নেব। এরপর তারা বেজুর সাথে দেখা করার জন্য একটি রিসোর্টে আসে। রিসোর্টের প্রবেশ পথে দুটো মেয়ে কিসব কবিতা বলছিল, আর ইউ তো আগে থেকে এসব কবিতা পড়ে নিয়েছিল, তাই সে তাদের কবিতার পরের লাইন বলে তাদের সাথে ভিতরে চলে যায়। জিয়াহু তো শুধু চোখ বড় বড় করে দেখেই যাচ্ছিল। ভিতরে প্রবেশ করার পর তারা সেখানে ডান্স পারফর্ম দেখে, যেখানে মূলত বিভিন্ন লেখকদের কবিতা গান রিলিজ করা হয়। প্রাচীনকালে তো আর রেকর্ডের উপায় ছিল না, তাই বাদ্যবাদী এই শিল্পীরা খালি গলায় গান গাইতো, আর সে গানের নৃত্যশিল্পীরা পারফর্ম করতো। এই জুয়াং হচ্ছে এই রিসোর্টের মালকিন। সে ইউকে দেখে বলে, আপনাদের তো পরিচিত মনে হচ্ছে না, এর আগে তো আপনারা কখনো এখানে আসেননি। ইউ তার কাছে গিয়ে তাকে কিছু টাকা দিয়ে দেয়। টাকা পেয়ে তো জুইয়াং খুশি হয়ে যায়। এরপর ইউ আর জিয়াহু তাদের রুমে আসে। এখানে জিয়াহুর প্রহরীরা আগে থেকে রুম বুক করে রেখেছিল। তারা ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। নিচে দেখি ইউনসি দৌজি তারা তাদের বন্ধুদের নিয়ে এসেছে। জুইয়াং সবাইকে জানায় এখন একটি কবিতা গেয়ে শোনানো হবে। সবাইকে বাদ্য বাজাতে শুরু করতে বলে। তখনই ইউনসি রেগে বলে, আমি আমার কবিতা লেখা এখানে পাঠিয়েছি, তার মানে এই না যে সেটা বাদ্য বাজিয়ে সবাইকে শুনিয়ে মজা করবে। এটা আমার একটি প্রতিবাদী কবিতা। আমি চাই পুরো রাজ্যে এই কবিতার মাধ্যমে বর্তমানে অযোগ্য রাজার বিরুদ্ধে সবাই প্রতিবাদ গড়ে তুলুক। রাজ্যের মানুষ খেতে পায় না, নিজের বাবা মায়ের মৃতদেহ দাফন করতেও তাদেরকে নিজেকে বিক্রি করে টাকা জোগাড় করতে হচ্ছে। আর আমাদের রাজা নিজে আরামায়েশ করে দিন কাটাচ্ছে, প্রজাদের কোনো চিন্তাই নেই। এমন রাজা তো মরে যাওয়া উচিত। এসব শুনে তো জিয়াহুর ভীষণ রাগ হচ্ছিল। সে বাইরে গিয়ে কিছু বলতে চায়, ইউ তাকে থামিয়ে বলে, আরে তুমি ছদ্মবেশে এসেছো। এরপর আরেকজন বলতে শুরু করে, মহারাজ তো এখন এক ইভিল কনসর্টকে নিয়ে মেতে আছে। সে যা বলছে যা চাইছে মহারাজ তাই করছেন। আমি শুনেছি এই কনসর্ট ইউকে দেখতে একদম কালনাগিনের মতো, ওর থুতনি দেখতে নাকি খোসা ছাড়ানোর মতো লাগে। এটা শুনে তো ইউয়ের ভীষণ রাগ হয়। সে বলে, আমি এখনই তোদের খোসা ছাড়িয়ে নেব। জিয়াহু তাকে বাধা দিয়ে বলে, কন্ট্রোল করো। এরপর লান এসে বলে, এখানে কবিতা পারফর্ম করা হয়, তোমরা কবিতা দিয়েছো, তারা তাদের মতো করেই পারফর্ম করবে। শুধু শুধু একটি মেয়েকে নিয়ে কেন পড়ে আছো? ইউ বলে, এই একজনের কথা বলা ঠিক আছে। এরপর ইউনসি আবারও রাজ্যের সৈন্যদের নিয়ে অনেক কটাক্ষ করতে শুরু করে। এইসব শুনে তো সৈন্যদেরও রাগ হচ্ছিল। ইউ জিয়াহু তাদেরও শান্ত হতে বলে। দৌজি তাদের অনুমতি দেয় কবিতা পারফর্ম করার জন্য। এরপর কবিতা দিয়ে অনেক সুন্দর একটি ডান্স পারফর্ম করা হয়, যে কবিতাগুলো ছিল মহারাজের বিরুদ্ধে। এসব পারফর্ম দেখে ইউ বলে, বাহ কি সুন্দর পারফরমেন্স, আর মেয়েটাও কি সুন্দর। এটা শুনে জিয়াহু বলে, পুরো পৃথিবীতে অনেক মানুষ আমার মৃত্যু চায়। ইউ বলে, আরে এখন তুমি তোমার অরিজিনাল ক্যারেক্টার নিয়ে দাঁড়িয়ে থাকো। জিয়াহু বলে, তুমি এখানে কি করতে এসেছিলে সেটা কি ভুলে গিয়েছো? এখানে এত মানুষের মাঝে আমরা তাকে কোথায় খুঁজে পাবো? ইউ বলে, আমি অরিজিনাল বই পড়েছিলাম, তুমি দেখতে তোমার মায়ের মতো। যদি আমরা তাকে খুঁজে নাও পাই, সে তো আমাদের দেখে চিনতেই পারে, তাই না? জিয়াহু বলে, আমার মতো দেখতে মানে এরকম দাড়ি গোফওয়ালা? ইউ জিয়াহুর মুখে থাকা দাড়ি গোফগুলো টেনে তুলে দেয়। জিয়াহুর তো ভীষণ ব্যথা লাগে, তাই সে ইউয়ের মুখটাও টেনে তুলে দেয়। তারা খুঁজছিল কে হতে পারে সেই লোক। এদিকে ইউনসিদের চা সার্ভ করতে এসেছেন একজন কর্মচারী। সে বলছিল, আপনাদের কবিতা আমার ভীষণ পছন্দ হয়েছে, তবে আমি অনেক দিন থেকে শুনে আসছি প্রিন্স দুয়ানের ক্ষমতা অত্যাচারী রাজার থেকেও অনেক বেশি। তার কাছে মিলিটারি পাওয়ারও রয়েছে। সে কেন সাধারণ মানুষের পাশে থাকছেন? ইউনসি রেগে সব ফেলে দেয়। লোকটি ওয়াইন পটটি ক্যাচ করে নেয়। ইউনসি তো লোকটিকে অনেক কথা শোনাচ্ছিল, সেটা আবার ইউ দেখে নেয়। সে জিয়াহুকে বলে, এই লোকটাকে দেখে আমার মার্শাল মাস্টারদের মতো মনে হচ্ছে, ওনার চোখ দেখে কেমন রহস্যময় লাগছে। মার্শাল মাস্টারদের ললাটের রগগুলো সব সময় ভেসে থাকে, ওনার তো ভেসে নেই, কারণ হয়তো ওনার বয়সের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এই বয়সে উনি দেখতে ভীষণ বলিষ্ঠ।
আমার আঙ্কেলও ওনার মতোই। জিয়াহু বলে, এটাই কি সেই আঙ্কেল যে গান শুনতে পছন্দ করে না? ইউ বলে, তোমার মেমোরি অনেক ভালো। এরপর সে জিয়াহুকে বলে, তোমাকে গিয়ে এই লোককে পরীক্ষা করতে হবে। জিয়াহু বলে, তুমি যাবে না? ইউ বলে, আমি গিয়ে মরবো নাকি? তোমার কিছু হলে তোমার গার্ড রয়েছে, তারাই তোমাকে প্রোটেক্ট করবে। এরপর ইউ জিয়াহুকে ধাক্কা দিয়ে লোকটির সামনে পাঠিয়ে দেয়। জিয়াহু বলে, আঙ্কেল আপনাদের এখানে কতজন ওয়েটার রয়েছে? লোকটি বলে, 8 থেকে 10 জন। জিয়াহু বলে, এমন কেউ কি রয়েছে যিনি গত 2 বছরের মধ্যে জয়েন করেছেন? বয়সটা 40-এর কাছাকাছি, আপনার মতোই হবে। আপনাকে দেখতেও তো খুব বলিষ্ঠবান বলে মনে হচ্ছে। দেখুন তো, আপনার কি আমাকে পরিচিত মনে হচ্ছে? লোকটি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইউ ভাবে হয়তো চিনে গিয়েছে। সে বলে, চেহারাটা মনে করুন, মনে করুন। জিয়াহু বলে, ভাগ্য আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে, তাহলে আর গোপনীয়তা কিসের? এটা শুনে লোকটি ছুরি বের করে তাকে আক্রমণ করতে নেয়। জিয়াহুর সৈন্যরা লড়াই শুরু করে, কিন্তু এই লোক সবাইকেই হারিয়ে দিচ্ছিল। এই রিসোর্টে থাকা সকল মানুষ ভয়ে পালাতে শুরু করে। জুইয়াং বলে, আরে তোমাদের মারামারি করার হলে বাইরে গিয়ে করো, আমার রিসোর্টে কেন করছো? ইউয়ার জিয়াহু তো লুকিয়ে আড়াল থেকে দেখছিল সব। লোকটি সকল গার্ডকে হারিয়ে দিয়ে এবার আসে ইউয়ার জিয়াহুর কাছে। জিয়াহু বলে, আমাদের ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করুন। তারা দুজনে তো ভীষণ ভয় পাচ্ছিল, আর লোকটি তাদের উপর ছুরি চালিয়ে দেয়। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবারও পরবর্তী এপিসোডে।